হ্যালো এভরিওয়ান, আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি কোষ বিভাজন এবং তার রকমভেদ, যেটা অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ইফ ইউ ডোন্ট নো মি, আই এম শান্তনুদর। আমি পড়তেছি বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি কোষ বিভাজন ও তার রকমভেদ। ঠিক আছে, তাহলে এই টপিকের মধ্যে আসলে কি গুরুত্বপূর্ণ আমাদের জানতে হবে সেসব বিষয়ে আমরা তিনটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বুঝলে তুমি লেভেল 2 বুঝবা, লেভেল 2 তুমি যদি বুঝো লেভেল 3 বুঝবা। আচ্ছা দেখি লেভেল 1 এর মধ্যে কি আছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে, কোষ কি। দেখো কোষ জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখো আমাদের শরীরে এমন একটা কোষ আছে যেটা কি তুমি কেটে ফেললে এটা আবার গ্রো করে। সেটা কি কোন ধরনের কোষ? সেটা হচ্ছে যকৃৎ। তুমি একটা জিনিস দেখো, যকৃৎকে তুমি যখন 40% কেটে ফেলবা, এটা অটোমেটিকলি কি বৃদ্ধি পেয়ে আবার অটোমেটিকলি গ্রো করবে। এটা সেলের একটা কি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়তে হবে কি কোষ কি। ঠিক আছে, তাহলে কোষ কি জিনিসটা বুঝতে হইলে আগে কোষ হচ্ছে, আমরা জানি কি জীবদেহের গঠনগত এককে আমরা কি বলি? কোষ বলি। তাহলে আমরা জীবদেহের গঠনগত এককে আমরা কি বলি? জীবদেহের গঠন গঠন ও গঠনগত ও কার্যকর এককে আমরা কি বলি? কার্যকর একক হচ্ছে এককে আমরা কি বলি? কোষ বলি। আমার সাথে সাথে লেখিও, ঠিক আছে, নাহলে নোট হয়ে যাবে। ঠিক আছে, পড়ার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের নোট করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখন এটাকে গঠনগত কেন একক বলা হচ্ছে অথবা কার্যকরী একক কেন বলা হচ্ছে। দেখো আমরা গঠনগত জিনিসটা দেখো, খেয়াল করো, একটা বিল্ডিংকে কল্পনা করো। ঠিক আছে, বিল্ডিংকে তুমি যদি কল্পনা করো তাহলে তুমি কি দেখতে পাবা? বিল্ডিং কি দিয়ে তৈরি? ঠিক আছে, তাহলে বিল্ডিং এর মধ্যে তোমার অনেক কিছু লাগে, যেমন ইট লাগে, পাথর লাগে, তারপর কি সিমেন্ট লাগে। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি একটা বিল্ডিংকে যদি তৈরি করতে হয় অবশ্যই ইট লাগে। এই ইটের মতো তোমার একটা বডিকে গঠন করতে হলে অনেকগুলো কোষ লাগে। বুঝতে পারছি? তাহলে একটা বিল্ডিংকে যখন তুমি গঠন করতে যাবে যেমন ইট লাগবে, ঠিক তেমনি একটা বডি গঠন করতে হলে তোমার অনেকগুলো কোষ লাগবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কোষ জিনিসটা বুঝতে পারছি, ঠিক চিহ্ন দিতে পারি ডিসিসি। এখন বিভাজন বিভাজন শব্দটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ক্লাস 3 থেকে শিখে আসতেছি না, ভাগ করা শিখে আসতেছি। তাহলে এখন দেখো বিভাজন শব্দের অর্থ হচ্ছে কি ভাগ করা। তাহলে এটা ভাগ করা কেন বলতেছে? দেখো সিম্পল, ভাগ করা মানে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, সমানভাবে ভাগ। মানে আমরা একদিকে ভাগ বলতে আমরা বুঝি কি দুনো পাশে সমান হইতে হবে জিনিসটা। ঠিক আছে, তাহলে কোষের মধ্যে এই ভাগটা কি বুঝায়? এটাও একটা বুঝাই, তোমার একটা কোষ থাকবে, একটা কোষ থাকবে, তাহলে এটাকে আমি দুই ভাগে ভাগ করব, মানে সমানভাবে দুই ভাগে ভাগ করতে হবে, তাহলে এটা দুইটা কোষ উৎপন্ন হবে। বুঝতে পারছি? এখন দেখো এখানে যেটা বিন্দু থাকবে এখানেও সেম বিন্দু থাকবে না। এখন দেখো এটা হচ্ছে তোমার ভাগ করাকে বোঝাচ্ছে। এখন কোষ বিভাজন কাকে বলে? তাহলে আমরা অ্যাড করতে পারি, কি বলতে পারি? কোষ বিভাজন যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি বা চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? কোষ বিভাজন বলি। এখন তোমরা বলতে পারো দাদা অপত্য কোষ বলতে কি বুঝি আমরা? আগে লিখি, আমরা কোষ বিভাজনটা লিখি, তারপর আমরা যাব। ঠিক আছে, তাহলে দেখো কোষ বিভাজন বলছিলাম যে কি কোষ বিভাজন লিখি, কোষ বিভাজন যে শারীরবৃত্তীয় দেখা যাচ্ছে কিনা জানি না আমি, বৃত্তীয় প্রক্রিয়ায়,
একটি কোষ থেকে দুইটি অপত্য, দুইটি বা চারটি লেখি, ঠিক আছে, দুইটি বা চারটি, এই জিনিসটা আমি বুঝাই দেবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে আমরা তাকে কি বলি, তাকে কোষ বিভাজন বলে। ঠিক আছে, বলে। আচ্ছা, তাইলে কোষ বিভাজন বলে। আমি একটা দেখো এখানে একটা কোষের চিত্র দিয়ে আঁকছি, একটা কি কোষ। তাহলে একটা দেখো এখানে দেখো একটা গোল একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এটা কি জিনিসটার নাম কি তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তাহলে দেখো এখানের মধ্যে তোমার একটা, এই চিত্রটা দেখো, এই চিত্রের মধ্যে তোমার একটা বাইরে একটা আবরণ আছে না, এবং ভিতরে একটা গোলাকার বস্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে কোষ গঠন হইতে যাচ্ছে তোমার কি কি লাগে। আমরা এখন কোথায় যাচ্ছি, তোমাদের পেজ কত, পেজটা লিখতে ভুলে গেছি, দেখো প্রথম পৃষ্ঠায় পড়াচ্ছি, ঠিক আছে, এই কোষ চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠায় পড়াচ্ছি। দেখো তাহলে দেখো কোষ গঠন হচ্ছে তোমার গঠনের মধ্যে তোমার কি থাকবে, একটা কি থাকতে হবে, দেখো তোমার একটা কি থাকতে হবে, এই বস্তুটার নাম কি, গোলাকার বস্তুটার নাম হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরে যেটা জিনিস দেখতে পাচ্ছ, খালি জায়গা দেখতে পাচ্ছ, এখানে খালি জায়গা বলতে কোনো কিছু নাই, ঠিক আছে, ওইখানে অনেক কিছু আছে, সাইটোপ্লাজম আছে, ঠিক আছে, এটাকে ওকে বলে সাইটোপ্লাজম বলে। তাহলে এই জায়গাটা বলতেছে তোমার কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিউক্লিয়াস আর হচ্ছে তোমার কি সাইটোপ্লাজম, ঠিক আছে। নামগুলো একটু কঠিন টাইপের, কিন্তু এখন তোমাদের এগুলো বুঝতে হবে, ঠিক আছে। নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি, এখন দেখো ফিজিক্সে বলতেছি আমি, কেমিস্ট্রিতে নিউক্লিয়াস বলতে একটা জিনিস বোঝাই, আর বায়োলজিতে তোমার নিউক্লিয়াস বলতে অন্য একটা জিনিস বোঝায়, ঠিক আছে। এখন দেখো এই নিউক্লিয়াসকে আমাদের ফেসানো কতগুলো জিনিস আছে জটিল প্রক্রিয়ার, এগুলো দেখো, এটাকে তুমি যখন জুম করবা তুমি এখানে দেখতে পারবা এটা কি ক্রোমোজোম দেখতে পাবা। তাহলে ক্রোমোজোম হচ্ছে আমাদের প্রতিটা সেলের মধ্যে আছে, ঠিক আছে। আমরা এটা একটা কোষের মধ্যে অনেকগুলো ক্রোমোজোম আছে, ঠিক আছে। তাহলে দেখো ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে তুমি যখন জুম করবা তুমি এখানে দেখো এটা কি ক্রোমোজোম, এটার নাম কি, পুরোটার নাম কি, পুরো বডিটার নাম, আমরা এটা কি পুরো বডির নাম হচ্ছে কি ক্রোমোজোম, ঠিক আছে, জুম। এখন দেখো আমরা এই চিত্রটা খেয়াল করো, এটা কি, এটা যদি বৃত্ত হয়, এর বৃত্তের কেন্দ্রকে আমরা কি বলি, ইংলিশে বলি কি সেন্টার। তাহলে দেখো এটা হচ্ছে তোমার কি ক্রোমোজোমের কি কেন্দ্র, তাহলে এটাকে কি বলবো আমরা, সেন্ট্রোমিয়ার, কি বলবো, সেন্ট্রোমিয়ার। এবং দেখো এরপরে হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ক্রোমাটিড, কি ক্রোমাটিড। এখন দেখো এই ক্রোমাটিডকে তুমি যখন জুম করবা, একটা ক্রোমাটিডকে নিবা তুমি অনেকগুলো প্যাচ দেখতে পাবা, ঠিক আছে, অনেকগুলো প্যাচ দেখার ফলে তুমি এখানে যখন এটাকে জুম করবা এইটাকে বলতেছে ওরা কি ক্রোমাটিন। আচ্ছা দেখো এটা ক্রোমাটিড এবং ক্রোমাটিক মনে রাখার আমি কি মনে রাখতাম, আমি তোমাদের মতো যখন ছিলাম তখন আমি কি মনে রাখতাম, দেখো থিন শব্দ অর্থ কি, থিন অর্থ কি পাতলা, থিন শব্দের অর্থ কি পাতলা, ঠিক আছে। তাহলে দেখো যেটা চিকন সেটাকে আমরা পাতলা বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো ক্রোমাটিন, তাহলে কি থিন অর্থ কি আমরা মনে রাখছিলাম পাতলা, তাহলে এখানে আমরা মনে থাকবে তো পাতলা জিনিস হচ্ছে কি, আমরা এটাকে বলতেছি আমরা কি ক্রোমাটিন। এখন দেখো ক্রোমাটিনের মধ্যে বিজ্ঞানী যখন আরো কি জুম করছে এখানে অনেকগুলো এই কতগুলো কি গোলাকার কতগুলো বস্তু পাইছে, যেগুলোকে আমরা কি বলি একসাথে একত্রে বলি আমরা কি হিস্টোন, কি বলা হয় হিস্টোন, ঠিক আছে।
হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো এটাকে তুমি যখন জুম করবা তখন এখানে তুমি এটাকে পাবা কি ডিএনএ পাবা, ডিএনএ নিউক্লিওটাইড। ডিএনএ কে তখন যখন জুম করবা ডিএনএ এর ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি নিউক্লিওটাইড। ডিএনএ এর ক্ষুদ্রতম অংশকে বলা হয় জিন। আবার দেখো এগুলো হচ্ছে কি নিউক্লিওটাইড, ঠিক আছে। নিউক্লিওটাইড হচ্ছে অনেকগুলো বস্তু সমন্বয়ে গঠিত, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা কি কি পড়ছি, ফার্স্ট অফ অল দেখো আমরা পড়ছি কি কোষ বিভাজন কাকে বলে, ঠিক আছে। কোষ বিভাজন, তারপর পড়ছি আমরা কি অপত্য কোষ। ও অপত্য কোষ তো বুঝাইনি। দেখো অপত্য কোষ হচ্ছে, দেখো আমরা দেখো যে কোষ, এটা মনে করো একটা কোষ, ঠিক আছে। দেখো এটা একটা কোষ, এই কোষটাকে আমি যখন দুই ভাগে ভাগ হবে, মনে করো দুইটা কোষ উৎপন্ন হয়েছে, এগুলো নতুন না, তাহলে এগুলো নতুন, এগুলো আমরা কি বলবো নতুন সেল বলি, মনে করো নতুন। আচ্ছা এটা পুরাতন হয়ে গেছে, পুরানো। এখন দেখো পুরানো সেল যেটা হইছে সেটাকে আমরা বলতেছি মাতৃকোষ। কি বলি? মাতৃকোষ, ঠিক আছে। আর এখানে এটাকে বলা হয় কি অপত্য কোষ। নতুন কোষগুলোকে কি বলা হয়? অপত্য কোষ বলা হয়, ঠিক আছে। তাহলে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এখন তুমি বলতে পারো অপত্য কোষকে ডটার সেল বলা হয়, কারণ এটা হচ্ছে কি দেখো একটা ডটারই পরবর্তীতে একটা কন্যা সন্তানই কিন্তু পরবর্তীতে বাচ্চা জন্ম দিতে পারে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি, সেজন্য এটাকে আমরা কি ডটার সেল ইংলিশে বলা হয়, ঠিক আছে। পারা যাবে তো? লেভেল 1 কমপ্লিটেড, ডান। এখন তোমরা এটা কি রিভিশন করো, ঠিক আছে। তাহলে আমরা রিভিশন করি। তাহলে আমরা কি বলছিলাম? কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত একককে আমরা কি বলি? কোষ বলি। অর্থাৎ জীবদেহের গঠনগত একক এবং কার্যকরী একক কে আমরা কি বলি? কোষ বলি। তাহলে দেখো বিভাজন শব্দের অর্থ হচ্ছে কি ভাগ করা। তাহলে আমরা ভাগ বলতে আমরা কি একটা কোষ দুইটা কোষে রূপান্তর হবে, এটাকে আমরা বলতেছি ভাগ করা। তাহলে কোষ বিভাজন শব্দের মেইন অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে এর মেইন অর্থ দাঁড়াচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি বা চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে আমরা বলতেছি কি কোষ বিভাজন, ঠিক আছে। এর দেখো কোষের গঠন কি, একটা কোষ গঠন হতে কি কি লাগে। দেখো হচ্ছে তোমার লাগবে ফার্স্ট অফ অল তোমার লাগবে তোমার নিউক্লিয়াস লাগবে, 2 নাম্বার তোমার সাইটোপ্লাজম লাগবে, ঠিক আছে। এখন দেখো এই নিউক্লিয়াসকে আমরা জুম করছিলাম, জুম করে যেটা পাইছি সেটাকে বলা হয় আমরা কি ক্রোমোজোম। ক্রোমোজোমকে জুম করে আমরা পাইছি এই দেখো ক্রোমোজোমের মাঝখানের অংশটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের ওই উপরে দুই পাশকে কি বলা হয়? ক্রোমাটিড, ঠিক আছে। ক্রোমাটিডকে তুমি আবার জুম করছো, জুম করলে তুমি পাবা কি এই ক্রোমাটিডকে তুমি জুম করলে তুমি পাবা হিস্টোন, হিস্টোনকে তুমি পারলে তুমি এটা কি পাবা? ডিএনএ, ডিএনএ কে তুমি জুম করছো, তারপর তোমার পাইছো নিউক্লিওটাইড। তাহলে এটা ফার্স্ট অফ অল শেষ, ঠিক আছে। এখন দেখো আরটা শেষ হয় নাই, আরটা হচ্ছে কি কয় প্রকার ও কি কি একটা বাকি রয়ে গেছে, ঠিক আছে। এটা এখন পড়বো, ঠিক আছে। একটু এটা কি মুছে দিই, ঠিক আছে। ওকে এভরিওয়ান, আবার দেখো এখানে দেখো আমাদের ওই টপিকের মধ্যেও আমরা যখন এই বোর্ডটা আবার মুছে আবার লিখছি, ঠিক আছে। একটু সমস্যা হতে পারে তোমাদের। দেখো আমরা যে পার্টের মধ্যে দেখো আমাদের ওই পার্টের মধ্যে একটা জিনিস দেখবা যে আমরা কোষ বিভাজন এই কয় ভাগ ও কি কি এই টপিকটা আমরা কি কমপ্লিট করি নাই। এখন দেখো এই টপিকটা আমরা এখন কমপ্লিট করবো। আর একটু দেখো আমরা একটু হালকা একটু দেখে যাই। দেখো আমরা একটু মুছে ফেলছি যার কারণে আবার লিখতে হয়েছে। দেখো এখানে দেখো কোষের গঠনের মধ্যে পড়ছিলাম নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে কোষ হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে কোষ জিনিসটা হচ্ছে কি জীবদেহের গঠনগত এককে আমরা কি বলছিলাম? কোষ বলছিলাম, ঠিক আছে। এখন দেখো এইখানে এই জীবদেহটাও অনেক ভাবে গঠিত হতে পারে। সেটা একটা কোষ থাকতে পারে, সেটা দুইটা কোষ থাকতে পারে, ঠিক আছে। অথবা অনেকগুলো কোষ থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে এক কোষই যেগুলো আছে, দেখো যেগুলো এক কোষ নিয়ে গঠিত সেগুলোকে আমরা কি বলি? এককোষী প্রাণী বলি। যেমন এক কোষের প্রাণী তোমরা তোমরা হয়তো খালি চোখে দেখবে না, সেগুলো দেখতে হলে তোমার থেকে কি লাগবে? অণুবীক্ষ যন্ত্র লাগবে, ঠিক আছে। তোমরা কে কি অণুবীক্ষ যন্ত্র দেখছো সেসব বলো কমেন্টে, ঠিক আছে। দেখো আমাদের সময় আমাদের স্কুল থেকে কিন্তু অণুবীক্ষ যন্ত্রের সাহায্যে আমাদের কি ব্যাকটেরিয়া দেখাইছিল। কিভাবে দেখাইছিল? একটা পাতাকে আমরা কি করছিলাম?
ছোটবেলায় একটা পুকুর থেকে একটা পাতা নিয়ে আসছিলাম, ওই পাতাটাকে আমাদের টিচারে কি করতো, জুম করে দেখাইতো। ঠিক আছে, এভাবে আমরা কি এই ব্যাকটেরিয়া জিনিসটা দেখছিলাম। ঠিক আছে, ব্যাকটেরিয়া দেখছিলাম, এমিবা দেখছিলাম। এগুলো হচ্ছে তোমার কি ব্যাকটেরিয়া, এমিবা, ইস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এককোষী প্রাণী। ঠিক আছে, এরপরে আছে দেখো বহুকোষী প্রাণী। ঠিক আছে, বহুকোষী প্রাণী মানে কি, যাদের সেলটা, যাদের কি কোষগুলো অনেকগুলো সেল নিয়ে গঠিত, যাদের এই জীব দেহটা অনেকগুলো সেল নিয়ে গঠিত। যেমন আমাদের মানব দেহ দেখো না, দেখো অনেকগুলো কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, যেমন তিমি, গাছপালা, তুমি সবকিছু দেখবা যে কি অনেকগুলো কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, এরপরে দেখো এখন আমরা যে টপিকটা খেয়াল করতেছিলাম সেটা হচ্ছে তোমার কি অ্যামাইটোসিস কাকে বলে। ঠিক আছে, এখন দেখো কোষ বিভাজনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। মেইনলি কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি তিন নাম্বারটা হচ্ছে কি মিয়োসিস। তাহলে দেখো অ্যামাইটোসিস নামটা কি দেখলে তোমার অনেক কিছু মনে হচ্ছে। ঠিক আছে, এটা সবচেয়ে সিম্পল ধাপ। ঠিক আছে, কোষ বিভাজনের সবচেয়ে সহজ ধাপ হচ্ছে কি এইটাই। ঠিক আছে, মাইটোসিস, অ্যামাইটোসিস। ঠিক আছে, এখন দেখো অ্যামাইটোসিস এর মধ্যে দিয়ে তোমার কি বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যামাইটোসিস কে আমরা ইংলিশে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো ইংলিশটা এমনি লিখি নাই। ঠিক আছে, কোনো কারণ আছে। ঠিক আছে, দেখো দিয়ে আমরা কি বুঝছি। ঠিক আছে, অ্যামাইটোসিস। দেখো এখানে আমরা অ্যামাইটোসিস কে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো দেখো এখানে মাইটোসিস আছে, এখানে অ্যামাইটোসিস বলছে, শুধু একটা সামনে এক্সট্রা আসছে না। তাহলে এটা দ্বারা কি প্রেজেন্ট করতেছে, দেখো দ্বারা বুঝাচ্ছে উইদাউট, কি বুঝাচ্ছে উইদাউট। আর মাইটোস শব্দের অর্থ হচ্ছে কি সুতা। কি বুঝাচ্ছে সুতা। তোমাদের বইয়ের মধ্যে এটা নাই। ঠিক আছে, আমি এক্সট্রা পড়াচ্ছি। ঠিক আছে, এক্সট্রা পড়াচ্ছি কারণ এটা তোমাদের বুঝতে সুবিধার জন্য। ঠিক আছে, এখানে কি কি হবে সবকিছু আমরা একসাথে কম্প্রেস আকারে নিয়ে আসবো, সেই জন্য পড়াচ্ছি। ঠিক আছে, আর সুতা ইংরেজি কি ফ্যাগ। ঠিক আছে, তাহলে এখানে সুতা দ্বারা কি বুঝাচ্ছে দেখো, তোমরা যখন ক্লাস 9-এ যাবা তখন দেখবা যে এই দেখো এখানে একটা স্পিন্ডল যন্ত্র নামে এখানে একটা যন্ত্র দেখতে পাবা, স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, ওইখানে তোমার এইটার মধ্যে অ্যামাইটিস এর মধ্যে কোনো কি স্পিন্ডল যন্ত্র নেই, কিন্তু মাইটোসিস এর মধ্যে আছে। ঠিক আছে, এটাই সেজন্য আমি এটা বোঝানোর জন্য। আর ওসিস শব্দের অর্থ কি পর্যায়, কি পর্যায়। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস দ্বারা কি, এখন অ্যামাইটোসিস তোমাদের পরীক্ষার মধ্যে কি আসবে, অ্যামাইটোসিস এর মধ্যে আসবে তোমার অ্যামাইটোসিস কাকে বলে, চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিভাবে আলোচনা করবা দেখো। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। দেখো আমি বলছিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা লেভেল 1 কমপ্লিট করে আসছে তারা অপত্য কোষ কি সেটা বুঝার কথা। ঠিক আছে, আর দেখো এখানে তাইলে আমরা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে মার্ক করে রাখছিলাম, কারণ কি এরা হচ্ছে জীবদেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা যদি না থাকে তাহলে কি কোষ গঠিত হবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি তো। তাহলে দেখো এখন দেখো তাহলে এই চিত্র দ্বারা আমরা কি বুঝাচ্ছি, এটা হচ্ছে অ্যামাইটোসিস এর চিত্র। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে কি দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। তাহলে দেখো এখানে ফার্স্ট অফ অল কি হবে, দেখো ফার্স্ট অফ অল তোমার দেখো এটা কি সংকুচিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সংকুচিত হচ্ছে প্রথমে কি হবে ডিএনএ প্রতিলিপন। আমরা ডিএনএ কোথায় থাকে বলছিলাম তো, নিউক্লিয়াসের কেন্দ্রে তোমার ডিএনএ থাকে। নিউক্লিয়াসের ভিতরে প্রথমে কি করছিলাম, জুম করছিলাম, জুম করে আমরা কি পাইছিলাম ক্রোমোজোম পাইছিলাম, ক্রোমোজোমকে জুম করে আমরা তারপর কি পাইছিলাম ক্রোমাটিড পাইছি। ঠিক আছে, ক্রোমাটিডকে জুম করে তারপর কি হিস্টোন পাইছিলাম, হিস্টোনকে জুম করে আমরা পাইছিলাম ডিএনএ। ঠিক আছে, এইখানে দেখো ডিএনএ প্রতিলিপন হবে মানে কি ডিএনএ ফটোকপি করবে, মানে একটাকে থেকে আমরা যেমন হুবহু কপি করব। ঠিক আছে, এটাকে বলা হয় কি প্রতিলিপন। ঠিক আছে, প্রতিলিপন করে তারপর কি হবে এখানে দেখো, এটা কি দেখবে তারপর হবে তোমার কি সাইটোকাইনেসিস হবে। মানে কি সাইটোকাইনেসিস বলতে এখানে কি দেখো, সাইটোকাইনেসিস মানে কি যেখানে সরি সাইটোকাইনেসিস বলছে, এখানে তোমার কি এই সাইটোপ্লাজমের ঘন, সাইটোপ্লাজমের বৃদ্ধি পাবে। ঠিক আছে, সাইটোপ্লাজমে এখানে যেটা সাইটোপ্লাজম ছিল ওইটা কি বিভাজন হবে। ঠিক আছে, বিভাজন হয়ে এটা কি বৃদ্ধি পাইতে থাকবে, তারপর এটা কি দুইটা কোষ অপত্য কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এইখানে দেখো এখানে তাহলে আমরা এটা মাইটোসিস কমপ্লিট করলাম, এখন মাইটোসিস যায়। ঠিক আছে, এখন দেখো মাইটোসিসে যাও। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, এখন দেখো আমরা যে টপিকটা নিয়ে পড়ছিলাম সেটা হচ্ছে কি, এখন দেখো
আমরা মাইটোসিস শেষ করছি, এখন মাইটোসিসে যাই। ঠিক আছে, এখন দেখো মাইটোসিস জিনিসটা হচ্ছে, মাইটোসিস হচ্ছে তোমার বহুকোষের মধ্যে হয়। ঠিক আছে, আর মিউসিসটাও তোমার কি বহুকোষের মধ্যে দেখা যায়। ঠিক আছে, বহুকোষী প্রাণীর মধ্যে দেখা যায়, যেমন গাছপালা, তারপর প্রাণী, মনে করো মানুষ, তারপর কি জীব, সারা জীব জগতের মধ্যে উন্নত প্রাণী যারা আছে তাদের মধ্যে এই মাইটোসিস এবং মিউসিস হয়। এখন বলতে পারো এইগুলো কিভাবে হয় সেটা আমরা জানতে হইলে আমাদের একটা পর্যায় জানতে হবে। সেটা হচ্ছে কি, একটা কোষ, এখানে দেখো এখানে অনেকগুলো কোষ আছে। ঠিক আছে, বহুকোষী প্রাণীর মধ্যে অনেকগুলো কোষ আছে। ঠিক আছে, মনে করো এই কোষটা যদি আমাদের সেলের মধ্যে, হাতের মধ্যে যদি অনেকগুলো কোষ আছে, কিন্তু এই জায়গার কোষগুলো যদি বৃদ্ধি পাইতো তাহলে আমাদের হাতটা অনেক বড় হয়ে যেত না? কিন্তু সবগুলো কোষ তো বিভাজিত হচ্ছে না। আল্লাহ তাআলা অথবা ঈশ্বরে আমাদের এমনভাবে বানাইছে যেন এটা কি বৃদ্ধি না পায়। স্পেসিফিক কোন কোষ বৃদ্ধি পাবে, স্পেসিফিক কোন কোষ বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা প্রসেসের মাধ্যমে হয়, যেটাকে আমরা বলি কি কোষ চক্র। ঠিক আছে, তাহলে কোষ চক্র জিনিসটা এখন আমরা পড়তেছি ডিটেলস ভাবে। ঠিক আছে, তাহলে দেখো কোষ চক্র জিনিসটা কি, একটি কোষে বৃদ্ধি বা কি প্রস্তুতি। এখানে প্রস্তুতি বলতে অনেক কিছুকে বোঝাচ্ছে, আমরা প্রস্তুতি সম্পর্কে একটু পরে পড়তেছি। ঠিক আছে, সর্বশেষে বিভাজন, এই দুটি কাজ চক্রকারে সম্পন্ন হয়, তাকে আমরা কি বলতেছি, কোষ চক্র বলতেছি। তাকে আমরা কি বলতেছি, কোষ চক্র বলতেছি। তাহলে দেখো এখানে প্রস্তুতি বলতে কি বোঝাচ্ছে, প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আগে দেখি এখানে দেখো। তাহলে দেখো এইখানে আমরা কোষ চক্রকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারফেস আর হচ্ছে অ্যানাফেস। বিজ্ঞানীরা যখন ইন্টারফেস দশাটা আবিষ্কার করছিল তখন তারা মনে করছিল এটা কি ইন্টার, মানে একটা মধ্যবর্তী দশা, এই সময় কি কোষটা রেস্ট নিবে। কিন্তু যখন একটা অণুবীক্ষ যন্ত্র অথবা হাইলি অণুবীক্ষ যন্ত্র যখন, মানে উচ্চ অণুবীক্ষণ যন্ত্রের জন্য যখন আবিষ্কার করছে, তখন বিজ্ঞানীরা অনেক কিছু লক্ষ্য করলেন। ওইখানের মধ্যে দেখতে পাচ্ছেন তারা গ্যাপ 1, গ্যাপ 2 অর্থাৎ এস ফেজ, তারপর আবার কি দেখতে পাইছে, গ্যাপ 2 দেখতে পাইছে। এগুলো কি আমরা এগুলো একটু পরে আলোচনা করতেছি। দেখো ইন্টারফেস দশার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইন্টারফেস দশা হচ্ছে কি, আমরা দেখো আমরা তোমাদের অনেক বড় ভাই আছে যারা ইন্টার পাস করে, ঠিক আছে, ইন্টারমিডিয়েট বলে। ঠিক আছে, তাদের একটা জিনিস লক্ষ্য করবা, তারা পরে হচ্ছে তোমার কত পার্সেন্ট, দেখো তাদের তাদের প্রতিদিন পড়তে হয়, মানে ফাইনাল হবে এসএসসি। ঠিক আছে, তো ফাইনাল হবে যখন এসএসসি, তাদের পড়তে হয় এখান থেকে, কোত্থেকে, মানে একদম বছরের জানুয়ারি শুরু থেকে শুরু করবে এবং ডিসেম্বরে পরীক্ষা দিবে। তাহলে পরীক্ষার সময়টা কিন্তু খুবই কম, পরীক্ষার সময় হচ্ছে তোমার 30 দিন হইতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, প্রস্তুতি নিতে হবে পুরো বছর। কথা বুঝতে পারছি? তাহলে এখন দেখো এখানে, তাহলে ইন্টারফেস হচ্ছে তোমার থেকেই পরীক্ষা, তোমার যেমন তোমাদেরও পরীক্ষা আছে, তোমাদের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের প্রস্তুতি করতে হবে, তোমাদের নোট বানাইতে হবে, তোমাদের কি সুন্দরভাবে গোছানো খাতা থাকতে হবে, কি কি পড়তে হবে পরীক্ষার আগে, ম্যাটেরিয়াল সবগুলো কি এমসিকিউ পড়বা নাকি কি পড়বা, সবকিছু তোমাদের নোট গোছানো থাকতে হবে। তাহলে এখন দেখো অ্যাসাইনমেন্ট করতে হলে তোমাদের এগুলো লাগবে। তাহলে দেখো এখানে দেখো গ্যাপ 1 এর মধ্যে, দেখো গ্যাপ 1 এখানে ইন্টারফেসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে তোমার গ্যাপ 1 এস ফেজ এবং গ্যাপ 2। ঠিক আছে, আর হচ্ছে তোমার কি এম ফেজ। ঠিক আছে, এখন দেখো আমরা পড়ছিলাম যে কি কোষ, একটা কোষ গঠিত হয় তোমার দুইটা মাধ্যমে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, তাহলে দেখো নিউক্লিয়াসকে আমরা বলছি কি, নিউক্লিয়াসের বিভাজনকে মনে রাখবা কি ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিও শব্দটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি ক্যারিওকাইনেসিস। আর তারপর সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়, সাইটোকাইনেসিস বলতে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি, সাইটোকাইনেসিস বলে। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে তো কোষের মধ্যে দুইটা জিনিসই আছে, তাহলে একটা কি হচ্ছে তোমার, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে কারা কে আগে বিভাজিত হবে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর হচ্ছে তোমার সাইটোকাইনেসিস হয়।
ঠিক আছে? তুমি অ্যামাইটোসিস এর মধ্যে দেখো না প্রথমে ডিএনএ প্রতিলিপন হয়েছে, সিম্পল, দেখছো? কানেক্ট করতে হবে, ঠিক আছে? অ্যামাইটোসিস এর মধ্যে তুমি প্রথমে দেখছিলাম, আমি তোমাকে বলছিলাম অ্যামাইটোসিস এর মধ্যে তোমার কি এই প্রথমে ডিএনএ অনুলিপন হবে, তারপর সাইটোপ্লাজম বৃদ্ধি পাবে। এখন কথা কানেক্ট করতে পারছো? ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে দেখো গ্যাপ 1 এর মধ্যে সময় নিবে কত পার্সেন্ট? 30 থেকে 40%। এবং এক্সপ্রেসের মধ্যে সময় নিবে তোমার 30 থেকে 50%। এবং গ্যাপ 2 এর মধ্যে এখানে কি হবে? 10 থেকে 20%। এবং ফার্স্ট পার্সন সময় তোমার কি ইয়ে হবে? 5 to 10% সময় তোমার এমফেসিস ইয়ে হবে। তাহলে এখন দেখো এই এমফেসিসের মধ্যে তোমার কি এই দশার মধ্যে ঘটে, ঠিক আছে? এই মাইটোসিস দশাটা বলে, ঠিক আছে? এখন আমাদের বোর্ডটা মুছতে হবে, ঠিক আছে? অনেক কিছু পড়া বাকি আছে। এখন দেখো আমরা মাইটোসিস জিনিসটাকে এখন কমপ্লিট করব, ঠিক আছে? এখন দেখো মাইটোসিস শব্দটাকে আমরা যদি দেখো আমরা দুইভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে মাইটোস আর হচ্ছে ওসিস, ঠিক আছে? তাহলে মাইটোস শব্দের অর্থ হচ্ছে আমি একটু আগে শিখাইছিলাম, সেটা হচ্ছে কি সুতা, ঠিক আছে? সুতা ইংরেজি কি? থ্রেড, ঠিক আছে? আর দশা ইংরেজি হচ্ছে ওসিস, ঠিক আছে? এখন তুমি বলবা যে তাহলে মাইটোসিস শব্দের অর্থ কি? এখন বলতে পারবা সুতা এবং দশা। তাহলে এখানের মধ্যে তোমার কি সুতা দেখা যাবে, মানে আমরা কি বলতে পারবো এখানে স্পিন্ডল যন্ত্র দেখতে পাবো। যখন আমরা প্রোফেজ প্রোমেটাফেজ এইসব জিনিস যখন আলোচনা করব, তখন তুমি দেখবা যে কি এখানে তুমি একটা স্পিন্ডল যন্ত্র দেখবা, তখন তুমি দেখবা যে কি একটা ওদের মধ্যে মাইক্রোটিউবুলস নামে একটা ফাইবার থাকে, ঠিক আছে? ওইটার মাধ্যমে তারা কি এখানে ক্রোমোজোম গুলো চলাচল করতে পারে, ঠিক আছে? আমরা এই পরবর্তী ক্লাসের মধ্যে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো আমরা যেটা যাচ্ছি সেটাতে মেইন কথায় আসি, মাইটোসিস কাকে বলে? পরীক্ষা কিন্তু খুবই আসে, ঠিক আছে? কোথায় ঘটে এটা, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়বো, ঠিক আছে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। এখন দেখো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা লিখতে হবে। এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি সমান হয়, তাকে এটাকে কি বলা হয়? মাইটোসিস কোষ বিভাজন বলে। এখন এটাকে এখানে দেখো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হওয়ার কারণে একে বলা হয় কি? ইকুয়েশনাল ডিভিশন। মানে কি? এটাকে সমীকরণিক বিভাজনও বলা হয়, কারণ এটা কি মাতৃকোষে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাইকে সেজন্য এটাকে কি বলা হয়? কি বলা হয়? এটাকে বলা হয়। এখন দেখো লেভেল 3 এর মধ্যে আমরা কি বলতে হবে, দেখো একটা জিনিস মনে রাখবা, তোমাদের ক্লাস 8 এর মধ্যে অনেক কিছু আছে। কি আছে? তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ঠিক আছে? এই তিনটা পার্টের মধ্যে তোমাদের বিজ্ঞানকে ভাগ করছিল, ঠিক আছে? এখন এই বিজ্ঞানকে তুমি যখন বায়োলজি নিয়ে পড়বা, যেমন এটা হচ্ছে তোমার বায়োলজির একটা অংশ, ঠিক আছে? এই বায়োলজির অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে চিত্র। তুমি যত বেশি সুন্দর চিত্র আঁকতে পারবা, যত সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবা জিনিসটাকে, সেটা হচ্ছে তুমি চিত্রের মাধ্যমে সবকিছু মনে রাখা যায়, ঠিক আছে? তো চিত্রের মাধ্যমে তুমি যখন মনে রাখতে পারবা, তখন জিনিসটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য তুমি প্রথমে চিত্রটা কি করবা, প্রথমে এটা শিখবা, শিখে চিত্রটা এবার চিত্রটা বুঝবা। লেভেল 3 এর মধ্যে আমরা এটাই আলোচনা করতাম, মানে কি একটা কোষ থেকে এটা কি হয়েছে দেখো, এটার মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়, সেই জন্য এটাকে কি বলা হয়? সমীকরণ বিভাজন বা মাইটোসিস বলে। তুমি এটা চিত্র এঁকে দিছো, তাহলে যারা চিত্র আঁকবে তারা নাম্বার বেশি পাবে, সেটাই বলছিলাম লেভেল 3 তে, ঠিক আছে? এখন দেখো এটার ধাপ হচ্ছে কি কয়টা? 5টা। আর এটা কোথায় হয়ে থাকে? এটা দেহ কোষে হয়ে থাকে। মানে কি আমাদের দেহ একটা কি মনে করো কোনো জায়গায় কেটে গেছে, তখন এটা ফিল আপ করার জন্য তোমার কোন ধরনের বিভাজন হওয়ার প্রয়োজন? সেটা হচ্ছে তোমার কি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হওয়া প্রয়োজন। এটা মাইটোসিস যদি না হয়তো, আমাদের যদি কোনো জায়গায় কেটে যেত, তাহলে এটা কি কোনোদিন ভরাট হইতো না, মানে ক্ষতস্থান পূর্ণ হইতো না, ঠিক আছে? তো আমাদের এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাইটোসিস গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর দেখো এখানে দাগ কয়টা? 5টা দাগ থাকে। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। দেখো এখানে তোমাদের সবচেয়ে বেশি কঠিন লাগে এগুলো মুখস্থ করতে। আমার থেকে মুখস্থ করতে হয়েছে প্রথম সবচেয়ে কঠিন লাগছে, কিন্তু আসলে বিষয়টা খুবই সহজ। এখন বলতে পারো বলাটা সহজ, কিন্তু আসলে এগুলো তোমার থেকে
মুখে মুখে হয়ে যাবে। দেখো প্রো শব্দের অর্থ কি, দেখো অনেকে এই গেমস খেলে, ঠিক আছে, প্রো বলে আমি অনেক প্রো প্লেয়ার, ঠিক আছে। আসলে দেখো প্রো মানে কি আদি, ঠিক আছে। ফেস, ফেস তো আমি একটু আগে পড়াইছি দশা, তাহলে সবচেয়ে আদি দশাকে আমরা কি বলতেছি, প্রো ফেস। এখন দেখো মেটা, এখন দেখো প্রো মেটা ফেস, তাহলে কি মেটা মানে কি, আগে প্রথমে আমাদের সেটা বুঝতে হবে। মেটা মানে হচ্ছে কি মধ্যে, কি মধ্যে, আর ফেস শব্দের অর্থ কি দশা। তাহলে এখন তুমি বলো প্রো মেটাফেস, প্রো শব্দের অর্থ আমি পড়াইছিলাম, প্রো শব্দের অর্থ কি আদি, তাহলে মেটাফেসের আগের দশাকে কি বলতেছে, প্রো মেটাফেস। এখন তুমি বলতো মেটাফেস মানে মাঝখানে, যেটা মধ্যে বলছিলাম আমি, তাহলে দেখো 5 নাম্বারের মধ্যে আসছে কোনটা, মেটাফেস, ঠিক আছে। আর দেখো এখন দেখো অ্যানাফেস, অ্যানাফেস জিনিসটা খুবই ইন্টারেস্টিং। অ্যানাফেস, ঠিক আছে, গতিশীল, এটা 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 কি এখানে দেখো, এখানে ক্রোমোজোম গুলো সবসময় গতিশীল হয়। আর টেলোফেস, দেখো টেল কোথায় থাকে, কুকুরের লেজ, টেল, টেল অর্থ কি পিছনে, তাহলে এটা সবচেয়ে লাস্ট দশার নাম কি, টেলোফেস, ঠিক আছে, পারা যাবে তো। তাহলে আমরা কি আজকে এতটুকুতে শেষ করছি, ঠিক আছে। আমরা কি আমরা মিউসিস চ্যাপ্টারটায়, এখানে দেখো মিউসিসটা আমরা পরের পার্টের মধ্যে আলোচনা করব, ঠিক আছে। আমরা সবকিছু মিউসিসটা কিন্তু আমাদের এখানে দেখো, এখানে এই মাইটোসিসের গুরুত্ব লেখায় নাই, কোষ বিভাজনের গুরুত্ব লেখায় নাই, পরের ক্লাসটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে, যারা যারা করছো। আর নোটটা সাবমিট করবা, ঠিক আছে, ড্রাইভ নিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে। ওকে, গুড বাই।